তো ফার্স্ট অফ অল আমরা অয়েল ট্যাঙ্কার থেকে তেল কিভাবে ট্রান্সপোর্ট হয় এটা একটু বুঝি। এইটাও কিন্তু রাশিয়া, যেটা রাশিয়ার মেইন ভূখণ্ড থেকে আলাদা। এই ককেশাস পর্বতমালা থাকার কারণে কিন্তু জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে যে 2008 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা মাত্র 16 দিনেই থেমে গিয়েছিল। আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা মূলত এশিয়া মহাদেশ নিয়ে কথাবার্তা বলবো, আর এই প্লেলিস্টে আমরা টোটাল বিশ্ব মানচিত্র এবং বিশ্ব ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলবো, এবং এটা আমরা ধারাবাহিকভাবে পর্ব 1 পর্ব 2 এইভাবে আগাবো। আমাদের উদ্দেশ্য থাকবে বিশ্ব মানচিত্রটা যেন আমি ভালো মতন বুঝি, আর মানচিত্রটা ভালো মতন বুঝতে পারলে আমি ভূরাজনীতি বুঝতে পারবো। একটা দেশের অবস্থান ওই দেশের ভূরাজনীতিকে নির্দিষ্ট করে। যেমন বাংলাদেশের অবস্থান আর সিঙ্গাপুরের অবস্থান কিন্তু সেম না। সিঙ্গাপুরের অবস্থানের কারণে সিঙ্গাপুর আজ ইকোনমিক্যাল একটা পাওয়ার হাউস হয়ে দাঁড়াইছে। কাতার ছোট্ট একটা দেশ হয়েও তার অবস্থানের কারণে সে প্রাকৃতিক সম্পদে একবারে ভরপুর হয়ে গেছে এবং সে বিশ্ব অর্থনীতির একটা বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মানচিত্র বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ভূরাজনীতি বুঝতে চান। তো আমরা খুবই বেসিক থেকে ধীরে 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 আগাবো, এবং আপনি একসময় বিশ্ব মানচিত্রের এবং বিশ্ব যত সমুদ্র আছে, বিশ্ব বাণিজ্য, এভরিথিংয়ের আপনি বস হয়ে দাঁড়াবেন। আজকে একবারে ফার্স্ট লেকচার, এবং এই লেকচারে আমরা একবারে খুঁটিনাটি জিনিস আলোচনা করব, মানচিত্রের বেসিক জিনিস। তবে আমরা এশিয়া মহাদেশকে অ্যাকচুয়ালি ফোকাসে রাখবো, এবং আমরা যে ম্যাপটা দেখতে পাচ্ছি এই ম্যাপটাতে শুধু এশিয়া মহাদেশের দেশগুলোই অ্যাকচুয়ালি হাইলাইটেড হয়ে আছে, বাদ বাকি সব সাদা করে রাখা আছে। আমি আপনাদেরকে আরেকটা কাজ করতে বলবো, আপনি যদি একটি ম্যাপ আপনার বাসায় রাখতে চান তাহলে সেই ম্যাপটাকে অবশ্যই অবশ্যই বাসার উত্তর দিকের দেয়ালে লাগাবেন। উত্তর দিকের দেয়ালে লাগালে কি হবে, আপনি যখন ম্যাপের দিকে তাকাবেন, যে দেশটাকে আপনি দেখবেন আপনার ডান দিকে, সেটা প্র্যাকটিক্যালিও ওই ডান দিকেই আছে। আর ডান দিক হচ্ছে পূর্ব দিক। আমাদের থেকে পশ্চিমের দিকে আছে হচ্ছে সৌদি আরব, কিন্তু আপনি এমন জায়গায় ম্যাপ লাগালেন যে আপনার উত্তর দিকে পড়ে গেছে, আপনার বাসার উত্তর দিকে পড়ে গেছে সৌদি আরবের অবস্থান, সেটা কিন্তু আসলে খারাপ দেখাবে। এই জন্য সবসময় উত্তর দিকের দেয়ালে ম্যাপ আপনি স্থাপন করবেন। তো আমরা এশিয়া মহাদেশের বাউন্ডারিটা দেখে ফেলি। এশিয়া মহাদেশের বাউন্ডারি শুরু হয় হচ্ছে একবার উপরে যেটা আর্কটিক, এই আর্কটিক থেকে চলে আসছে এইখান দিয়ে উরাল পর্বতমালার ভেতর দিয়ে, এটা রাশিয়াকে 2 ভাগে ভাগ করে ফেলছে। এই যে দেখেন ডান দিক মানে পূর্ব দিক, সো ডান দিকে রাশিয়ার যে অংশটা, এই অংশটা এশিয়া মহাদেশে পড়েছে, এবং বাম দিকের যে অংশটা, এই অংশটা পড়েছে হচ্ছে ইউরোপ মহাদেশে। তার মানে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ 2 দেশেই অবস্থান করে হচ্ছে রাশিয়া। রাশিয়ার যেটা রাজধানী মস্কো, সেটা এরকম একটা জায়গায় অবস্থিত। সো মস্কো কিন্তু ইউরোপে পড়েছে, বাট রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চলটা পড়েছে, এই সাইবেরিয়া অঞ্চলটা পড়েছে হচ্ছে আপনার এশিয়া মহাদেশে। এইবার রাশিয়ার পাশ দিয়ে চলে আসছে ধীরে 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 এই জায়গা চলে আসছে। এইখানে যে একটা সবুজ কালারের অংশ দেখতে পারতেছেন, এইটা হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর কিন্তু কোনো সমুদ্রের সাথে রিলেশন নাই কাস্পিয়ান সাগরের, তারপরেও এটাকে সাগর ডাকা হয়। দেখেন কাস্পিয়ান সাগরের চারপাশ দিয়েই কিন্তু দেশ, অর্থাৎ এটা কিন্তু কোনো একবারে সমুদ্রের সাথে কানেক্টেড না। তার মানে যে জলরাশি চারদিক দিয়ে ঘেরা, সেটা কিন্তু প্রবাহিত হচ্ছে না, সো এটাকে বলা হয় হ্রদ। কিন্তু কাস্পিয়ান কিন্তু একটা হ্রদ, তারপরেও এটাকে সাগর ডাকা হয়। এই সাগর ডাকার 2টা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে পৃথিবী যখন ধীরে ধীরে রেডি হয়, অর্থাৎ পৃথিবীর যে এখনকার স্থলভাগ এবং জলভাগ আজ থেকে মিলিয়ন বছর আগে যখন রেডি হয়, তখন এই উরাল পর্বতমালায় কাস্পিয়ান সাগর দিয়ে এই অঞ্চলটা ছিল মূলত উরাল মহাসাগর। সেই উরাল মহাসাগর ওই টেকটনিক প্লেটের ধাক্কায় ধীরে 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 যখন মহাদেশ গঠিত হয়, তখন উরাল মহাসাগর আর উরাল মহাসাগর থাকে না, ধীরে 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 এটা সংকুচিত হয় এবং কাস্পিয়ান সাগরে পরিণত হয়। তো সেদিক দিয়ে বিবেচনা করে এটা হ্রদ হলেও এটাকে এখনো সাগর ডাকা হয়। আর একটা জিওপলিটিক্যাল কারণ আছে, সাগরে যে আইন চলে সেই আইনটাকে বলা হয় হচ্ছে ইউনিক্লস আইন বা ইউনাইটেড নেশন কনভেনশন লস অফ দ্য সিজ।
এটা হচ্ছে 1982 সালের এই কনভেনশনটা হয়েছিল। সো এই কনভেনশনটা যদি এটাকে সাগর নামে ডাকা হয়, তাহলে এই কনভেনশনটা কি কাস্পিয়ান সাগরের উপরেও অ্যাপ্লিকেবল কি না? যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে আমরা যেভাবে মহিষে পান ঠিক করি, আমরা যেভাবে এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঠিক করি, এইভাবে কিন্তু এইখানেও এই আইনটা প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে বড় বড় জায়েন্ট যারা আছে, তো কাস্পিয়ান সাগরের বাউন্ডারিতে কোন কোন দেশ আছে একটু দেখেন। এই যে সবুজ কালারের, এইটা হচ্ছে রাশিয়া, এরপরে আছে আজারবাইজান, আজারবাইজানের পরে আছে হচ্ছে ইরান, ইরানের পরে তুর্কমেনিস্তান, এরপরে হচ্ছে কাজাকিস্তান। এখন এই দেশগুলো যদি ইউনিক্লস ল কাস্পিয়ান সাগরে অ্যাপ্লাই করে, তাহলে যে কয়টা দেশের নাম বললাম, এখানে বড় পাওয়ারকে, বড় পাওয়ার রাশিয়া, বড় পাওয়ার ইরান, তারা এখান থেকে অ্যাডভান্টেজ নেবে এবং এই অ্যাডভান্টেজটা বেশি পরিমাণে নেবে। কেননা এই কাস্পিয়ান সাগরের একটা জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ আছে এবং এর একটা অর্থনৈতিক অ্যাডভান্টেজও আছে। পৃথিবীর সবচেয়ে দামি খাবার বোধহয় ক্যাভিয়ার, এটা একটা মাছের ডিম, যে মাছের পেটে খুব কালো কালারের বিলিয়নিয়াররা এই ডিম টিম খায় আর কি। যে মাছের ডিম থেকে এই ক্যাভিয়ার তৈরি হয়, সেই মাছ এই কাস্পিয়ান সাগরে পাওয়া যায়। তো কাস্পিয়ান সাগরের অনেকগুলো অর্থনৈতিক গুরুত্বের মধ্যে একটা গুরুত্ব হচ্ছে এই ক্যাভিয়ার বা একটা মাছের ডিম। তো এশিয়া মহাদেশ হচ্ছে উরাল পর্বতমালা দিয়ে ভাগ হলো, রাশিয়াকে দুই ভাগে ভাগ করে ফেললো, এক ভাগ হচ্ছে এশিয়াতে আর এক ভাগ হচ্ছে ইউরোপে। দেন কাজাকিস্তানের পাশ দিয়ে এইটা চলে আসলো হচ্ছে কাস্পিয়ান সাগরে। কাস্পিয়ান সাগরের পাশ দিয়ে ঠিক এইরকম জায়গায় একটা পর্বতমালা আছে, এই পর্বতমালাটার নাম হচ্ছে ককেশাস পর্বতমালা। এই ককেশাস পর্বতমালাও একটা খুবই ইম্পর্টেন্ট পর্বতমালা। এই ককেশাস পর্বতমালা দিয়ে অ্যাকচুয়ালি এশিয়া মহাদেশের বাউন্ডারি নির্ধারিত হয় এবং এই ককেশাস পর্বতমালা দিয়ে সে চলে আসে কৃষ্ণ সাগরে। তাহলে এইখানে যে আজারবাইজান এবং জর্জিয়া আছে, এই আজারবাইজান এবং জর্জিয়াকে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে ফেলে দিছে। দেন এই যে তুরস্ক, তুরস্কের পাশ দিয়ে আমরা প্রণালীর ক্লাসে দেখেছিলাম, এইটা হচ্ছে বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালী দিয়ে এইটা চলে আসলো ভূমধ্য সাগরে। ভূমধ্য সাগরে এসে তুরস্ককে এশিয়া মহাদেশের মধ্যে রেখে ফেললো। বাট বসফরাসের ঠিক এই পাশেও একটু তুরস্ক আছে, এই তুরস্কটা কিন্তু ইউরোপের মধ্যে পড়ছে। তার মানে তুরস্ক একই সাথে এশিয়া মহাদেশের দেশ, আবার তুরস্ক ইউরোপেরও দেশ। রাশিয়াও এশিয়া মহাদেশের দেশ, আবার ইউরোপ মহাদেশের দেশ। দেন ভূমধ্যসাগরের পাশ দিয়ে এইখান দিয়ে এই যে আপনার ইসরায়েল ফিলিস্তিনের পাশ দিয়ে এটা মিশরের অংশ বিশেষ সুয়েজ ক্যানেল দিয়ে এটা চলে আসলো হচ্ছে লোহিত সাগরে। তো এই সুয়েজ ক্যানেল কিন্তু মিশরের ব্যাপার। তাহলে এই পাশটা হচ্ছে মিশর, এই পাশটাও কিন্তু মিশর, যেটাকে আমরা সিনাই উপদ্বীপ বলি। তাহলে মিশরও কিন্তু দুই মহাদেশে পড়েছে। এর বড় অংশটা পড়েছে আফ্রিকা মহাদেশে, আর যেটা সিনাই অর্থাৎ যেটা হচ্ছে সুয়েজ ক্যানেলের ডানে পড়েছে বা সুয়েজ ক্যানেলের পূর্ব দিকে পড়েছে, সেই অংশটা হচ্ছে এশিয়া মহাদেশে। তো লোহিত সাগর দিয়ে এসে ববেল মালদ্বীপ দিয়ে এটা চলে আসছে। দেন ভারত শ্রীলঙ্কার এশিয়া মহাদেশের মধ্যে রেখেছে। এখানে ছোট্ট একটা দেখাই যাচ্ছে না, মালদ্বীপে একটা দেশ আছে, পানির মোটামুটি খুবই মানে পানির নিচে চলে যাওয়ার অবস্থা আর কি। দেন আমাদের বাংলাদেশের পাশ দিয়ে পাশে মিয়ানমারের পাশ দিয়ে এইটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই বিশাল অনেক দ্বীপ দেখা যাচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়ার নিচের, এইটা অস্ট্রেলিয়াটা ওশেনিয়ার মধ্যে পড়েছে। বাট এইখানে দেখেন একটা দ্বীপ, এই দ্বীপের মাঝখানে কিন্তু দুই পাশে একটা অংশ, এই হলুদ পাশটা দেখতেছেন এটা হচ্ছে পাপুয়া, এই পাপুয়াটা পড়েছে হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে। সাদা অংশটা হচ্ছে পাপুয়া নিউগিনি, এইটা কিন্তু এশিয়া মহাদেশে পড়ে নাই, এটা ওশেনিয়াতে পড়েছে। সো এইখান দিয়ে গিয়ে এই উপর দিয়ে জাপানকে এশিয়া মহাদেশের মধ্যে রেখে এই আলাস্কার পাশ দিয়ে, অর্থাৎ এই উপরের এইখানে, এইটাকে আমরা বলেছিলাম হচ্ছে বেরিং প্রণালী দিয়ে, এইটা আবার গিয়ে আপনার আর্কটিকে পড়েছে। এই হচ্ছে মূলত এশিয়া মহাদেশের বাউন্ডারি এবং এর মধ্যে টোটাল 48টা স্বাধীন দেশ আছে, মতান্তরে 49টা যদি তাইওয়ানকে আপনি স্বাধীন দেশ ধরেন। এখানে তাইওয়ান, ম্যাকাও এবং হংকং এই তিনটা কিন্তু স্বাধীন দেশ না। এবং এই এশিয়া মহাদেশ কিন্তু বিশ্বের যত স্থলভাগ আছে সেই স্থলভাগের 30% জায়গা জুড়ে হচ্ছে এই এশিয়া মহাদেশটা।
কিন্তু 30% জায়গা জুড়ে হলেও এশিয়া মহাদেশে বিশ্বের যত মানুষ আছে তার 60% মানুষ বসবাস করে হচ্ছে এশিয়া মহাদেশে। 60%। কেননা সবচেয়ে বেশি যে মানুষ, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে চীন, এই দুইটা দেশই পড়েছে এশিয়া মহাদেশের মধ্যে। এই জন্য আমরা জনসংখ্যায় অনেক বেশি। এবং এশিয়া মহাদেশের আর একটা বড় গুরুত্ব হচ্ছে এইখানের যে জ্বালানি সম্পদ। আমরা যত পেট্রোলিয়াম বলি সেটা তেল এবং গ্যাস। ওয়ার্ল্ডের যত ফসিল ফুয়েল আছে এই ফসিল ফুয়েলের 60% ফসিল ফুয়েলের মজুদ আছে হচ্ছে এশিয়া মহাদেশে। এবং আপনারা জানেন পশ্চিম এশিয়াতে ব্যাপক পরিমাণে, বা যেটাকে আমরা মধ্যপ্রাচ্য বলি, সেখানে ব্যাপক পরিমাণে তেল এবং গ্যাসের মজুদ আছে, যা বিশ্ব জ্বালানি চাহিদার সিংহভাগ মিটায় এশিয়া মহাদেশ। তো টোটাল এশিয়া মহাদেশটাকে 5টা আলাদা আলাদা রিজিয়নে ভাগ করা হয়। তার মধ্যে একবার উপরের দিকে রাশিয়া, কাজাকিস্তান এগুলো নিয়ে পশ্চিম এশিয়ার যে অংশটা আছে পশ্চিম দিকে পড়েছে। আমি বারবার বলেছি, দেখেন বাম সাইডে হচ্ছে পশ্চিম, ডান সাইডে হচ্ছে পূর্ব। সো এই হচ্ছে পশ্চিম এশিয়া, যেটাকে অনেক সময় আমরা কিছু কিছু অংশকে আমরা মধ্যপ্রাচ্য বলি, বাট পশ্চিম এশিয়া। এবং আমরা যে রিজিয়নে আছি হলুদ কালারের অংশ, এটাই হচ্ছে দক্ষিণ এশিয়া। আমাদের থেকে পূর্ব দিকে যে অংশটা আছে এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এবং একবারে চায়না এবং মঙ্গোলিয়া, জাপান নিয়ে এটা হচ্ছে পূর্ব এশিয়া। তো এই 5টা রিজিয়ন নিয়ে অ্যাকচুয়ালি এশিয়া মহাদেশটা গঠিত, অর্থাৎ এশিয়া মহাদেশকে আপনি 5টা ছোট ছোট ভাগে ভাগ করে ফেললেন আর কি। এশিয়া মহাদেশে বিশ্ব জ্বালানির প্রায় 60% মজুদ আছে, যা অ্যামাউন্টে 820 বিলিয়ন ব্যারেলের মতন। 820 বিলিয়ন ব্যারেল। আর বর্তমান ভূরাজনীতির নিয়ন্ত্রণের একটা বড় জিনিস হচ্ছে এই জ্বালানি তেল, সেটা তেল বা গ্যাস, পেট্রোলিয়াম আর কি। তো এই জন্য আমাদের পেট্রোলিয়াম কিভাবে কোথায় যায় এবং পেট্রোলিয়ামের যে ট্রান্সপোর্টেশন এবং এটার রুট এবং এটার সাথে সমুদ্র কিভাবে রিলেটেড, এই ব্যাপারটা আমাদের একটু বুঝে নিতে হবে, তাহলে আপনি এশিয়া মহাদেশের ভূরাজনীতি ভালো মতন বুঝবেন। এই জ্বালানি তেলের পাশাপাশি এশিয়া মহাদেশে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, 2টা মহাসাগরের কানেকশন আছে। আর বিশ্ব বাণিজ্যের 80%-এরও বেশি হয় হচ্ছে সমুদ্রপথে। তো এখানে পোর্টের রাজনীতি বুঝতে হবে, পোর্ট কিভাবে অপারেট করে। আমরা একটা পোর্টের অ্যানিমেশন দেখতে পাচ্তেছি। তো ফার্স্ট অফ অল আমরা অয়েল ট্যাঙ্কার থেকে তেল কিভাবে ট্রান্সপোর্ট হয় এটা একটু বুঝি। এটা একটা বড় জাহাজ আপনি দেখতেছেন, এটাই হচ্ছে একটা অয়েল ট্যাঙ্কার। এই অয়েল ট্যাঙ্কারের ভেতরে মূলত অয়েল নিয়ে চলে আসে, যেটা ক্রুড অয়েল হতে পারে, কখনো কখনো সেটা রিফাইন্ড তেলও হতে পারে। এইটা এসে যখন পোর্টে দাঁড়ায়, দেন পাইপলাইন দিয়ে এই যে বড় বড় যে অংশগুলো দেখতেছেন এইগুলাই হচ্ছে এক একটা রিজার্ভার। সো এইখান থেকে মূলত পাইপলাইনে দিয়ে পাম্পের মাধ্যমে এটা রিজার্ভারে নিয়ে নেওয়া হয়, এবং সেই রিজার্ভার থেকে পরবর্তীতে সারা দেশে বা এক জায়গা থেকে অন্য দেশে এটা সাপ্লাই দেওয়া হয়। আর মালামাল ট্রান্সপোর্টের জন্য যেগুলা করা হয় সেটা হচ্ছে কন্টেইনারে করে মালামাল নেওয়া হয়। সো আপনি এইখানে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, এই জাহাজের উপরে দেখেন এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলাই হচ্ছে কন্টেইনার। সো ওই কন্টেইনারে করে অ্যাকচুয়ালি যে মালামাল আছে এটা পরিবহন হয়। সো কন্টেইনার পুরা জাহাজে দিয়ে সাজিয়ে নিয়ে সেটা সমুদ্র পথ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, এক দেশ থেকে আরেক দেশ। তো গত পর্বে প্রণালীর ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাকচুয়ালি এই জাহাজগুলা কোন রাস্তা দিয়ে চলাচল করে। এইখানে আমরা মোটামুটি একটা জাহাজের রাস্তা আঁকা আছে, মাঝখানের যে অংশগুলো এগুলো হচ্ছে সমুদ্র। সো সেই সমুদ্র দিয়ে দেখেন জাহাজের যে রুটগুলো আছে সেই রুটগুলো কেমন। সুয়েজ ক্যানেল দিয়ে জাহাজ আসতেছে, ববেল মানদেব দিয়ে এই যে একটা রুট দেখেন, এইখান দিয়ে মালাক্কা প্রণালী দিয়ে এই যে দেখেন এইখানে হচ্ছে সিঙ্গাপুরের পাশ দিয়ে এটা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তার মানে এই দিকে, সো এই দিকে দেখেন ভারত মহাসাগর দিয়ে একটা জাহাজ চলাচলের রাস্তা আছে। আবার ভারত মহাসাগর পার হয়ে গিয়েই আপনি প্রশান্ত মহাসাগর দিয়েও দেখেন এই অঞ্চল দিয়ে বিশাল একটা জাহাজ চলাচলের রাস্তা আছে। তার মানে বিশ্ব বাণিজ্যের যে জাহাজ চলাচলের রুট, এই জাহাজ চলাচলের রুটটা কিন্তু এশিয়া মহাদেশের সংলগ্ন যে 2টা মহাসাগর, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর একটা হচ্ছে ভারত মহাসাগর, ভারতের নিচে, এই 2 মহাসাগর দিয়ে কিন্তু মেজর যে সি রুটগুলো, এই সি রুটগুলো নিয়ন্ত্রিত হয়। এবং
ওয়ার্ল্ডের যে বড় বড় সবচেয়ে সিপোর্ট পোর্ট আছে এরকম 4টা ওয়ার্ল্ডে, তার 3টাই মূলত এশিয়া মহাদেশে অবস্থিত। তার 3টা কোন 3টা ভাই? একটা হচ্ছে সিঙ্গাপুর পোর্ট, দ্য পোর্ট অফ সিঙ্গাপুর, এবং 2টাই হচ্ছে চায়নার, একটা হচ্ছে সাংহাই পোর্ট আর একটা হচ্ছে নিংবো পোর্ট। এই সাংহাই, নিংবো এবং সিঙ্গাপুর পোর্ট এরা কিন্তু বছরে 500 মিলিয়ন টনেরও বেশি পণ্য আদান প্রদান হয় এই পোর্ট দিয়ে। এরকম আরেকটা পোর্ট আছে হচ্ছে নেদারল্যান্ডে, যেটাকে বলা হচ্ছে রোটারড্যাম পোর্ট। তাহলে এই টোটাল 4টা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পোর্ট। বড় মানে সাইজে বড় আমি এটা বলবো না, বড় মানে সবচেয়ে বেশি পণ্য আদান প্রদান হয় এই পোর্টের মাধ্যমে। তো 4টা পোর্টের 3টাই যেহেতু এশিয়া মহাদেশে, তার মানে আপনি বুঝতেছেন এশিয়া মহাদেশ আসলে অ্যাকচুয়ালি সমুদ্র যে বাণিজ্য, এই বাণিজ্যের বড় হাব এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। এই সবুজ কালারের যে বিশাল দেশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার একটা মজার ব্যাপার আছে দেখেন, আমরা যে ছিটমহল ছিল বাংলাদেশের, যে ভারতের মধ্যে বাংলাদেশের কিছু অংশ ছিল, বাংলাদেশের মধ্যে কিছু ভারতের অংশ ছিল, পরবর্তীতে ছিটমহল আবার বিনিময় হয়ে গিয়েছে। এই রাশিয়ার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ইউরোপের মধ্যে একটু জায়গাও কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। দেখেন এই যে মার্ক হয়ে যাচ্ছে, এই জায়গাটা ছোট্ট জায়গাটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। এইটাও কিন্তু রাশিয়া, যেটা রাশিয়ার মেইন ভূখণ্ড থেকে আলাদা। এই অংশের নাম হচ্ছে মূলত কালিনিগ্রাড। এই কালিনিগ্রাড কিন্তু রাশিয়ার ছিল না, এটা ছিল মূলত জার্মানির। জার্মানির আগেও এটা, জার্মানির এই অংশটা নিয়ে, জার্মানি পোল্যান্ড নিয়ে এই অংশটা নিয়ে একসময় ছিল নাম প্রুশিয়া। এই প্রুশিয়া থেকে জার্মান জাতিগোষ্ঠী বা জার্মান ভাষাভাষী জাতিগোষ্ঠী নিয়ে কিন্তু গঠিত হয় জার্মানি। এর পেছনে যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছে অটো ভ্যান বিসমার্ক। তো এইটা জার্মানির অংশ ছিল। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানির পরাজয় হয়ে গেছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর পটসডাম সম্মেলনের মধ্য দিয়ে এইটা অ্যাকচুয়ালি জার্মানির কাছ থেকে নিয়ে নেয় তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, এবং সোভিয়েত ইউনিয়ন এটার মালিক হয়ে যায়। এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই কালিনিগ্রাড এর মালিক হয়ে যায় হচ্ছে রাশিয়া। তবে এইটার আগের নাম কিন্তু কালিনিগ্রাড ছিল না, এইটার নাম ছিল কোলিংসবার্গ। তদানীন্তন সোভিয়েত নেতা মিখাইল কালিনির নাম অনুসারে এইটার নামকরণ করা হচ্ছে কালিনিগ্রাড। এই কালিনিগ্রাডের উপর যে রাশিয়ার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে, এইটাকে কিন্তু পশ্চিমারা এবং তার ন্যাটো অ্যালয় এটা ব্যাপক হুমকি হিসেবে দেখে। কেননা এইখান থেকে রাশিয়া কিন্তু মেইড হার্টল্যান্ড যে ইউরোপ, এইটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এইখানে রাশিয়ার ব্যাপক সামরিক উপস্থিতি আছে। এইখানে রাশিয়া S-400 ক্ষেপণাস্ত্র সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপন করে রেখেছে। তার মানে রাশিয়ার একটা সামরিক একটা পাওয়ার হাউস হতে এই কালিনিগ্রাড। এবং এইখান দিয়ে সে তার বাল্টিক সাগরের যে বাণিজ্য এবং এইখান দিয়ে সারা বিশ্বের বাণিজ্যের একটা বড় অংশ কিন্তু রাশিয়া নিয়ন্ত্রণ করে। তার মানে সামরিক এবং অর্থনৈতিক দুই দিক দিয়েই কিন্তু ব্যাপক অ্যাডভান্টেজে আছে রাশিয়া এই কালিনিগ্রাডের জন্য। আমরা এখন এশিয়া মহাদেশের মেইন পর্বতমালাগুলো নিয়ে কথাবার্তা বলবো, এবং এই পর্বতমালা কি কি জিওপলিটিক্যাল গুরুত্ব বহন করে সেইটা আমরা বোঝার ট্রাই করব। তো আলোচনার শুরুতেই চলে আসবে হচ্ছে হিমালয় পর্বতমালা, যেটা এইরকম জায়গা দিয়ে অবস্থিত। হিমালয় পর্বতমালা ভারত, উপরের দিকে চীন, এইটা হচ্ছে নেপাল, ভুটান, এই কয়েকটা দেশের মধ্য দিয়ে গঠিত। এবং এই হিমালয় পর্বতমালা প্রায় 2400 কিলোমিটার লম্বা, অর্থাৎ দৈর্ঘ্য প্রায় 2400 কিলোমিটার। এইখানের যে মেইন সবচেয়ে উচ্চ যে শৃঙ্খটা আছে এইটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট। যে মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848.86 মিটার। এটা পৃথিবীর সবচেয়ে উচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টটা এমন দুইটা দেশের মাঝখানে, যেটা শত্রুভাবাপন্ন, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে ইন্ডিয়া। মাঝখানে যেহেতু মাউন্ট এভারেস্ট, তাহলে মাউন্ট এভারেস্ট ক্রস করে গিয়ে যদি এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করতে চায়, এটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হবে। এই জন্য এই মাউন্ট এভারেস্ট হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যকার একটা ন্যাচারাল ডিফেন্স বা প্রাকৃতিক প্রতিরোধ বা বেড়াজাল। আপনি কিন্তু একটা পর্বত পার হয়ে আপনার মিলিটারি ট্যাঙ্ক গোলাবারুদ নিয়ে গিয়ে আর একটা দেশে আক্রমণ করতে পারবেন না।
সো মাঝখানে একটা পর্বত দুইটা দেশের উত্তেজনা অনেক অংশে কমিয়ে দেয়। এবং আপনারা দেখবেন যে অতীতে ভারত এবং চায়নার মধ্যে অনেকবার যুদ্ধ ভাব হয়েছে, কিন্তু বড়সড় কোনো যুদ্ধ কিন্তু হয় নাই। 1962 সালে একটা বড় যুদ্ধ হয়েছে, সেটাও কিন্তু 1 মাসের বেশি দীর্ঘায়িত হয় নাই। কেননা এই পর্বত অতিক্রম করে আক্রমণ করা খুবই টাফ। এবং 1962 সালের যুদ্ধে কিন্তু এই অরুণাচল অংশটা মূলত চায়না দখল করে নেয়। পরবর্তীতে আবার অবশ্য তারা ব্যাগ দিয়ে দিয়েছে, বা এই কাইচিন অঞ্চল দিয়ে কিন্তু বারবার যুদ্ধের উত্তেজনা হলেও বড়সড় কোনো যুদ্ধ হয় না। এইটাই হচ্ছে মেইন ন্যাচারাল ডিফেন্সের কাজ। এখন আপনি খেয়াল করেন এই রাশিয়া ইউক্রেনের মাঝখানেও যদি এইরকম হিমালয় পর্বতের মতন একটা পর্বতমালা থাকতো, তাহলে কিন্তু যুদ্ধ এই বছরের পর বছর দীর্ঘায়িত হতো না। যুদ্ধগুলা অল্প টাইমের যুদ্ধ হতো, প্রোট্রাক্টেড কনফ্লিক্ট হতো না অ্যাকচুয়ালি। এবং এই হিমালয় পর্বতমালা মূলত নেপাল এবং ভুটানের অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব রাখে। আপনারা নেপালের হিমালয় পর্বত আছে দেখেই কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে পর্যটক নেপালে যায়, এবং নেপালের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখে হচ্ছে ট্যুরিজম। এবং কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী 2024 সালেই নেপালে প্রায় 12 লক্ষ পর্যটক গিয়েছিল। এখন দেখেন, বিশ্ব থেকে 12 লক্ষ পর্যটক নেপালে যাচ্ছে, প্রত্যেকে তার পকেটে টাকা নিয়ে যাচ্ছে, সেই টাকা তারা নেপালে গিয়ে ব্যয় করতেছে। সো নেপালের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতেছে। সো নেপাল কিন্তু এই হিমালয় পর্বতকে ব্যবহার করে তার অর্থনৈতিক বা তার পর্যটন খাতকে বড় বিকশিত করে ফেলতেছে। এবং এই হিমালয় পর্বতের আরেকটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মতন দক্ষিণের দেশ যারা, এই দেশগুলোর মেইন কৃষিকাজে কিন্তু এই হিমালয় পর্বতের ভূমিকা অনেক অনেক বেশি। কেননা আমাদের যে পদ্মা বা হচ্ছে যেটাকে ওরা বলে গঙ্গা, এবং আমাদের যে এই ব্রহ্মপুত্রের যে মেইন নদীগুলো, এই নদীগুলোর উৎপত্তি কিন্তু হিমালয় পর্বতে। তার মানে হিমালয় পর্বত থেকে কিন্তু এই গঙ্গা ব্রহ্মপুত্রের মতন বড় বড় নদী সৃষ্টি হয়ে সেটা দক্ষিণের দিকে প্রবাহিত হয়েছে। তার মানে দক্ষিণের দেশের পানির চাহিদা মিটাচ্ছে হচ্ছে হিমালয় পর্বত। হিমালয় পর্বতের উপর প্রচুর বরফ জমে, সেই বরফগুলার যে হিমবাহ, এগুলো গলে যে পানির সৃষ্টি হয়, সেই পানি কিন্তু আমাদের দিকে প্রভাবিত হয়। এবং এই হিমালয় পর্বত কিন্তু এই যে শৈলক্ষেপ যে বৃষ্টি, তার মানে পাহাড়ে বাড়ি খেয়ে মেঘ আবার ব্যাক এসে কিন্তু আমাদের এই অঞ্চলে একটা বৃষ্টির সৃষ্টি করে। সো আমরা এইখানে কৃষি কাজ করতে পারি। কিন্তু এই যে জলবায়ুর যে একটা বড় পরিবর্তন দেখা দিচ্ছে, এই জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সো প্রচুর পরিমাণে হিমবাহ গলে যাচ্ছে। তাতে করে কি হচ্ছে, এই নদীগুলো ফুলে ফেঁপে উঠতেছে এবং নদীর মাঝখানে বিভিন্ন দেশ বাদ দিয়ে ফেলতেছে। তার ফলে কি হচ্ছে, আনএক্সপেক্টেড অনেক বন্যা হচ্ছে। এতে করে কিন্তু শত শত মানুষ বন্যায় প্লাবিত হচ্ছে। অর্থনীতির একটা বড় প্রভাব সৃষ্টি হচ্ছে, নেগেটিভ প্রভাব আর কি। তারপরেও এই হিমালয় পর্বত থেকে সৃষ্টি যে নদ নদীগুলো, এইটা কিন্তু দক্ষিণের প্রায় 50 কোটি মানুষের এই যে কৃষি ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় যে ইম্পর্টেন্ট পর্বতমালা নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে কারাকোরাম পর্বতমালা। এই কারাকোরাম পর্বতমালা এই হিমালয় রেঞ্জেরই একটা অংশ। এইটা মূলত হচ্ছে পাকিস্তান, ভারত এবং চায়নার কিছু অংশ নিয়ে এই রকম জায়গা দিয়ে হচ্ছে কারাকোরাম পর্বতমালা গঠিত। এটা মোটামুটি 500 কিলোমিটার মতো লম্বা একটা পর্বতমালা। এই কারাকোরাম পর্বতমালার যে সবচেয়ে উঁচু যে জায়গাটা, এটাই নাম হচ্ছে K2। নাম হচ্ছে K2। K2 কেন? কারাকোরামের 2 নম্বর শৃঙ্গকে বলা হচ্ছে K2। এবং এই K2 এর উচ্চতা প্রায় 8611 মিটার, যা হিমালয়ের প্রায় কাছাকাছি, এবং এটা পৃথিবীর 2 নম্বর উচ্চ শৃঙ্গ বা উচ্চ বিন্দু আর কি। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে গডউইন অস্টন। এই কারাকোরাম পর্বতমালার এখন আবার একটা অর্থনৈতিক ব্যাপার তৈরি হয়েছে। অর্থনৈতিক ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নামে কিন্তু চায়না এবং পাকিস্তানের মধ্যে রেল,
রোড, গ্যাস এবং তেল পাইপলাইনের একটা চুক্তি আছে। আরব সাগরের ঠিক এইখানে যে গোয়াদার বন্দরটা পাকিস্তানের আছে, এই গোয়াদার বন্দর থেকে পাকিস্তানের মাঝখান দিয়ে কারাকোরাম পর্বতমালা ভেদ করে কিন্তু একবারে চায়নার ভেতরে একটা রেল লাইন, একটা পাইপলাইন এবং রোড লাইন নেটওয়ার্ক সৃষ্টি করেছে কিন্তু চায়না। এটা দীর্ঘমেয়াদী একটা চুক্তি আছে পাকিস্তানের সাথে, যেটাকে আমরা বলছি হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। এবং এটা একটা টেকনোলজিক্যাল মিস্ট্রি, কেননা কারাকোরাম পর্বতমালার মতন পর্বতমালা ছিদ্র করে তারা এরকম পাইপলাইন, রেল লাইন নিয়ে চলে গেছে চায়না। 3 নম্বর যে পর্বতমালা নিয়ে আমরা কথা বলতে পারি সেইটার নাম হচ্ছে কুনলুন পর্বতমালা। সেটা এইরকম জায়গা দিয়ে অবস্থিত কুনলুন পর্বতমালা। এটা মূলত তিব্বতের, আপনারা জানেন তিব্বত এখন আসলে চায়নারই অংশ। এই পর্বতমালার উপরের দিকে আছে হচ্ছে তাকলামাকান মরুভূমি, এই জায়গাটা মরুভূমি। এইটা তিব্বতের বা কুনলুন পর্বতমালা, এইদিকেও তিব্বত এবং তারপরে হচ্ছে ভারত। এটাও কিন্তু একটা ন্যাচারাল ডিফেন্স এবং এইটাই মূলত হচ্ছে চায়নার একবারে পশ্চিম দিকের সিনজিয়ান প্রদেশ, যেখানে উইঘুর মুসলমানরা বসবাস করে। আর এইখানে হচ্ছে কারাকোরাম পর্বতমালা, আর নিচের দিকের অংশটাই ধরেন হচ্ছে এই অংশটা হচ্ছে তিব্বত। এখন আপনি চিন্তা করেন, এই পশ্চিম দিকে যদি আপনি আসলে চায়নার তাকান, এই সিনজিয়ান বলেন আর তিব্বত বলেন, এরা মূলত মেইন চাইনিজ না। চাইনিজ মেইন জাতিগোষ্ঠী হচ্ছে হ্যান জাতিগোষ্ঠী, যেটা আপনারা চেহারায় চায়না 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 ভাব যেটা দেখেন হচ্ছে হ্যান জাতিগোষ্ঠী। তো এই সিনজিয়ানের যারা মুসলমানরা আছে তারা কিন্তু আসলে মেইন চায়নার সাথে তারা একত্রিত হতে চায় না, তারা একটা স্বাধীন দেশ গঠন করতে চায়। আবার তিব্বতকে আপনারা জানেন, তিব্বত মনে করে জোর করে দখল করে নিছে। চায়নার উদ্যোগটা বুঝতে হলে আমরা এই ছবিটাকে আরেকটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটু বড় করে নিলাম। আপনারা এই যে অংশটা, চায়নার এই অংশটা হচ্ছে মূলত আমরা যেটাকে বলি সিনজিয়ান প্রদেশ, যেখানে উইঘুর মুসলমানরা বসবাস করে, আর নিচের এই অংশ হচ্ছে তিব্বত। এই দুইটা জায়গায় কিন্তু চায়নার জন্য থ্রেট, কেননা এরা চায়নার মেইন জনগণ না। চায়নার মেইন জনগণ হচ্ছে হ্যান জনগণ, যেটা চাইনিজ ভাষা আমরা দেখি আর কি। তো এই উইঘুর বা হচ্ছে সিনজিয়ান প্রদেশ নিয়ে চায়নার একটা বড় ন্যাশনাল থ্রেট আছে, কেননা তারা চায়না থেকে আলাদা হয়ে যেতে চায়। আর আপনারা জানেন মোটামুটি তিব্বতকে এক প্রকার জোর করে দখল করে নিয়ে গেছে। ওয়ান চায়না পলিসি অনুযায়ী তারা বলছে যে এটাও চায়না। ঐতিহাসিকভাবে যে জায়গাগুলো চায়নার ছিল সব জায়গায় আসলে চায়না। তো এইখানের মাঝখানে অ্যাকচুয়ালি হচ্ছে এই কুনলুন পর্বতমালা, এবং এই কুনলুন পর্বতমালাই হচ্ছে নিচের তিব্বত এবং উপরে সিনজিয়ান প্রদেশের তাকলামাকান যে মরুভূমি, এই দুইটাকে আলাদা করেছে। এইখানে চায়না একটা বড় উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটা দিয়ে চায়না প্রমাণ করতে চেয়েছে যে তিব্বত এবং সিনজিয়ান তোমরা আসলে আমারই, এবং তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের অর্থনীতি, তোমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য আমরা ব্যাপক বড়সড় উদ্যোগ নিয়েছি, যেইটা একটা মিস্টিরিয়াস উদ্যোগ এবং যেইটা সারা পৃথিবী একসময় বলছে যে পসিবলই না, আমরা সেটা তোমাকে করে দেখিয়েছি। এইখানে তারা একটা রেল লাইন স্থাপন করেছে, যেইখানে সিংহাই থেকে করে একবারে লাসা পর্যন্ত একটা রেল লাইন স্থাপন করেছে, যেটা প্রায় 1956 কিলোমিটারের একটা রেলওয়ে। এখন আপনি চিন্তা করেন, সমতলের রেলওয়ে না, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি কুনলুন পর্বতমালা ভেদ করে রেল লাইন করেছে। এইখানে তারা সব টানেল নির্মাণ করে লেগেছে অনেকগুলা, এইখানে অনেকগুলা এলিভেটেড ব্রিজ নির্মাণ করেছে লাসা পর্যন্ত কানেক্ট করতে। এবং এক সময় বিশ্ব বলেছে যে লাসা পর্যন্ত বা তিব্বতে আসলে রেল লাইন পসিবল না, এবং এই রেল লাইন তৈরি করতে গিয়ে চায়না প্রায় $3.87 বিলিয়ন খরচ করেছে, এবং খুবই অল্প টাইমে 2001 থেকে তারা কার্যক্রম শুরু করেছে এবং 2006-তে গিয়েই তারা কিন্তু এই রেল লাইনের কাজ শেষ করে ফেলেছে। তারা এটাকে বলতেছে সিংহাই লাসা রেলওয়ে। এবং এই রেলওয়ে তৈরি করার মেইন জিওপলিটিক্যাল কারণ হচ্ছে লাসার সাথে কানেক্টিভিটি বাড়ানো, যেন মিলিটারিকে মূলত মোবিলাইজ করা যায়। আরেকটা কারণ হচ্ছে লাসার সাথে কানেক্টিভিটি করে লাসাকে বোঝানোর ট্রাই করছে বা তিব্বতকে বোঝানোর ট্রাই করেছে, ভাই তোমরা তো আমাদেরই, আমরা তোমাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এরকম মিস্টিরিয়াস প্রজেক্ট হাতে নিয়েছি, এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছি। এবং
তোমাদের ওইখানের যে পাহাড় পর্বত এবং তোমাদের যে ঐতিহ্য আছে সেইটা ট্যুরিজমকে বুস্ট আপ করার জন্য কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছি আমরা, ফলে তোমাদের এই অঞ্চলের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতেছে। সো আমরা তোমাদেরই লোক। এবং আরেকটা কারণ হচ্ছে এই কানেক্টিভিটির কারণে চায়না কিন্তু তার যে মেইন জনগণ, হ্যান জনগোষ্ঠী বা হ্যান জাতি, যেমন আমরা বাংলাদেশের মেইন জনগোষ্ঠী কারা? বাঙালি। এখানে কিন্তু অনেক চাকমা আছে, গারো আছে। সো তিব্বতের লোকজন তো হ্যান না, তাহলে চাইনিজ হ্যান জনগোষ্ঠীকে যেন তিব্বতে পুশ করা যায়। তারাও তিব্বতে যেতে চাবে না, কিন্তু এই রেল লাইন, এই যোগাযোগ ব্যবস্থার জন্য এবং এইখানের অর্থনীতি বাড়তেছে দেখে তাদের ওইখানে কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। সো তারাও কিন্তু চাকরির খোঁজে সেখানে যাচ্ছে এবং ধীরে ধীরে কি হচ্ছে যে তিব্বতের সাথে হ্যান জনগোষ্ঠী মিশে যাচ্ছে। আর হ্যান জনগোষ্ঠী তো চাইনিজ মতাদর্শের বা চায়নার দেশ মেইনল্যান্ডের যে মতাদর্শ, সেই মতাদর্শ, তারা সেই মতাদর্শকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে। ফলে এই অঞ্চলের যে উত্তেজনা, সেই উত্তেজনা ধীরে ধীরে মিটিগেট করতেছে হচ্ছে চায়না। এবং আপনি চিন্তা করেন এই রেল লাইন এতই মিস্টেরিয়াস যে এই রেল লাইন দিয়ে যখন আপনি যাবেন তখন এই রেলের যে কোচ, এর মধ্যে আর্টিফিশিয়াল অক্সিজেনের ব্যবস্থা আছে। কেননা যখন ৭,০০০ ফিট উপর দিয়ে আপনি রেল চালায় যাবেন তখন অক্সিজেনের শর্টেজে যাত্রীদের অসুবিধা হতে পারে। তখন আপনার বগি বা কামরার ভেতরে অক্সিজেন সাপ্লাই দেয় হচ্ছে এই ট্রেনগুলো। তার মানে এটা কোনো স্বাভাবিক প্রজেক্ট না, কিন্তু অলৌকিক প্রজেক্ট। কুনলুন পর্বতমালার পরে আমরা আরেকটা পর্বতমালা নিয়ে কথা বলতে পারি, যেটার নাম হচ্ছে ককেশাস পর্বতমালা। এটা মূলত হচ্ছে এই রকম একটা জায়গা দিয়ে অবস্থিত, ককেশাস পর্বতমালা। এবং এইটা ইউরোপ এবং এশিয়ার বর্ডার অ্যাকচুয়ালি। এই পাশটা ইউরোপ এবং এই নিচের অংশটা হচ্ছে এশিয়া। আবার এইখানে বসফরাস প্রণালীর এই পাশটা বা হচ্ছে পূর্ব দিকটা হচ্ছে এশিয়া, এই দিকটা হচ্ছে ইউরোপ। ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করেছে হচ্ছে এই ককেশাস পর্বতমালা। এটাও প্রায় ১২০০ কিলোমিটার লম্বা একটা পর্বতমালা। এবং এইখানে দেশ কি কি আছে? এখানে জর্জিয়া এশিয়ার মধ্যে পড়েছে, আজারবাইজান এশিয়ার মধ্যে পড়েছে, আর্মেনিয়া এশিয়ার মধ্যে পড়েছে। এই ককেশাস পর্বতমালার কিন্তু একটা বড় গুরুত্ব আছে, কেননা এটা ইউরোপ থেকে এশিয়াকে আলাদা করেছে। এবং রাশিয়ার সাথে যদি কেউ নিচের দিক থেকে আক্রমণ করতে যায়, এটা একটা ন্যাচারাল ডিফেন্স হিসেবে কাজ করতেছে। আপনারা জানেন ঐতিহাসিকভাবে বিগত বেশ কিছু বছর যাবৎ কিন্তু রাশিয়ার সাথে এই তুরস্কের একটা উষ্ণ সম্পর্ক আছে, বেশ ভালো সম্পর্ক। এখন এই সম্পর্কের যদি কখনো ভাটা পড়ে এবং তুরস্কের সাথে রাশিয়ার যদি কোনো সামরিক উত্তেজনা হয়, তখন এই ককেশাস পর্বতমালা কিন্তু একটা ন্যাচারাল ডিফেন্স দিবে, অর্থাৎ দুই দেশের মধ্যে উত্তেজনাকে মিটিগেট করবে। কেন পাহাড় পর্বত ভেদ করে আসলে কেউ যুদ্ধে যেতে যাবে না। দেখেন একটা পর্বতমালা যুদ্ধে কিভাবে প্রভাব ফেলে, এই ব্যাপারটা আপনাদেরকে একটু বোঝাই আমি। এই ইউক্রেনকে ২০২২-এর ফেব্রুয়ারিতে আক্রমণ করেছে রাশিয়া। আজ ২০২৪ শেষ হয়ে গেল, এখনও যুদ্ধটা চলতেছে। কিন্তু এই ককেশাস পর্বতমালা থাকার কারণে কিন্তু জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে যে ২০০৮ সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা মাত্র ১৬ দিনেই থেমে গিয়েছিল। কেননা পাহাড় পর্বত অতিক্রম করে ভাই এত দীর্ঘ সময় যুদ্ধ করা যায় না। কিন্তু রাশিয়া ইউক্রেনের মাঝখানে কিন্তু তেমন কোনো পাহাড় পর্বত নাই, পুরো ফ্ল্যাট ল্যান্ড। সো যুদ্ধ চলতেছে, প্রোট্রাক্টেড কনফ্লিক্ট। এবং এইখানে ১ আগস্ট থেকে ২০১৬ সালের ১ আগস্ট থেকে ১৬ই আগস্ট পর্যন্ত এই যুদ্ধটা চলেছিল, যেটা রুশো জর্জিয়ান যুদ্ধ বলা হয়। এবং এই ১৬ দিনে কিন্তু জর্জিয়ার এই অঞ্চলটা হচ্ছে আবকাজিয়া এবং এইখানে সাউথ ওসেটিয়া, এই সাউথ ওসেটিয়া এবং আবকাজিয়া টোটাল জায়গাটা রাশিয়া নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এইটা জর্জিয়ার মোট ভূখণ্ডের প্রায় ২০% কিন্তু দখল করে নিছে রাশিয়া। এবং এইখানে এখন ডিফ্যাক্টো কন্ট্রোল চালায় রাশিয়া। এখন দেখেন এটা কেন দীর্ঘদিন চলে নাই, কেননা মাঝখানে একটা প্রাকৃতিক ডিফেন্স আছে, ককেশাস পর্বতমালা। সো পর্বতমালা অতিক্রম করে আসলে এত দীর্ঘ টাইম যুদ্ধ করা যায় না, ফ্যাটিগ হয়ে যায় যুদ্ধের, আর করা যায় না ভাই যুদ্ধ। আমরা এশিয়া মহাদেশের আর একটা গুরুত্বপূর্ণ পর্বতমালা নিয়ে কথা বলবো, যার নাম হচ্ছে জাগ্রোস পর্বতমালা। এই পর্বতমালা মূলত ইরানের ঠিক পশ্চিম দিকের এই অঞ্চল দিয়ে অবস্থান করতেছে। এই পর্বতমালা প্রায় ১৬০০ কিলোমিটার লম্বা। এটা হচ্ছে জাগ্রোস পর্বতমালা।
এই হচ্ছে ইরাক আর এই হচ্ছে ইরান। এবং ইরানের ম্যাপ দেখে আপনি বুঝতেছেন এই যে ভেতরটা কেমন যেন, টোটাল ইরানটাই অ্যাকচুয়ালি হচ্ছে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, এই জন্য ইরানকে সহজে আক্রমণ করা যায় না। এবং 1980 থেকে 1988 সালে এই ইরাক এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে একটা বড় ভূমিকা পালন করেছিল জাগ্রস পর্বতমালা। কেননা উত্তেজনায় জড়িত দুই দেশের মাঝখানে হচ্ছে জাগ্রস পর্বতমালা, সেই জন্য ইরাক খুব একটা বেশি লাভ করতে পারে নাই। সাদ্দাম হোসেন আসলে এই যুদ্ধে অনেক কিছু হারাইছে। এবং এই পাহাড়ের আশপাশ দিয়ে হচ্ছে ইরানের যে মেইন যে তেলের যে রিজার্ভ, সেই তেলের রিজার্ভ মূলত এই জাগ্রস পর্বতমালার আশপাশ দিয়ে। এবং আপনি দেখেন ইরানের শত্রুভাবাপন্ন যত কান্ট্রি আছে, ধরেন ইরানের সবচেয়ে বড় শত্রু হচ্ছে, ধরেন শুধু পশ্চিম এশিয়াতেই যদি আমরা হিসাব করি তাহলে ইসরায়েল। ইরানের একটা বড় শত্রু মতাদর্শের কারণে হচ্ছে সৌদি আরব। এই সমস্ত দেশের মাঝখানে কিন্তু জাগ্রস পর্বতমালা আছে। সো ল্যান্ড ইনভেশন করা অ্যাকচুয়ালি পসিবল না। সো ইরানের সাথে যদি আপনাকে যুদ্ধ করতে হয় তাহলে আকাশপথেই যুদ্ধ করতে হবে, আপনার উপর দিয়ে হামলা করতে হবে। এই জন্য ইরান কিন্তু দেখেন আকাশ দিয়ে হামলা ঠেকানো এবং আকাশ দিয়ে হামলা করার জন্য তাদের ড্রোন, তাদের মিসাইল, তাদের ব্যালিস্টিক মিসাইল কিন্তু খুবই অল্প বাজেটে, ইরান খুবই অল্প বাজেটে তার শাহেদ 136 ড্রোন এবং তার যে ব্যালিস্টিক মিসাইল এবং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এইগুলা ইরান প্রডিউস করতে পারে। কিন্তু ইরানের যদি আপনি মনে করেন যে সামরিক যে ব্যাপারটা, ট্যাঙ্ক, এমনি গোলাবারুদ বা হচ্ছে হেলিকপ্টার বা এই জাতীয় জিনিস কিন্তু ইরানের এত বেশি আপডেটেড না। তার মানে আপনি দেখেন ইরানের কাছে কি টাইপের অস্ত্র গোলাবারুদ থাকা দরকার, সেটা কি ল্যান্ডের জন্য নাকি আকাশের জন্য, এবং সেইটা কত সহজ টেকনোলজি দিয়ে অল্প দামে তৈরি করা পসিবল, এর পেছনে কিন্তু ইরান কাজ করতেছে। এবং এই টোটাল জিনিসটার না ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ন্যাচারাল পর্বতমালা একটা বড় ফ্যাক্টর। এরা প্রচ্ছন্নভাবে ইরানকে কিন্তু এই টাইপের ডিসিশন নিতে বাধ্য করেছে যে আকাশ প্রতিরক্ষা এবং আকাশ আক্রমণটাকে মূলত ঠিকঠাক রাখতে হবে। কেননা সব শত্রুভাবাপন্ন দেশ হচ্ছে বাম দিকে, ইরান থেকে পশ্চিম দিকে, তার পশ্চিম দিকে হচ্ছে তার জাগ্রস পর্বতমালা আছে। সো এটা একটা ন্যাচারাল ডিফেন্স, এটা মূলত ইরানকে ল্যান্ড ইনভেশন করা থেকে প্রতিহত করবে। তার মানে আকাশ ডিফেন্স রাখতে হবে এবং আকাশ দিয়ে হামলা করার অস্ত্রগুলা বারদ রাখতে হবে। তো এই আলোচনায় আপনি এশিয়া মহাদেশের বড় বড় পর্বতমালা সম্পর্কে ধারণা পেলেন এবং এই পর্বতমালা ভূরাজনীতিতে কী প্রভাব ফেলতেছে সেই বিষয় সম্পর্কে আপনি বুঝতে পারলেন। পরবর্তী লেকচারে আমরা সাগর মহাসাগরের দিকে চলে যাব এবং সাগর মহাসাগরই হচ্ছে মেইন ভূরাজনীতিক ফ্যাক্টর আর কি। কেননা বাণিজ্য, এখানে বাণিজ্য, বড় বাণিজ্য ভাই। সাবমেরিন নিয়ে এইখান দিয়ে মানুষ যাতায়াত করতেছে তার প্রভাব বিস্তার করার জন্য, এবং পারমাণবিক অস্ত্র নিয়ে সাবমেরিন চলতেছে। এগুলো আমরা কথাবার্তা বলবো। বড় দাগে আমরা 3টা সমুদ্রকে রাখবো, কেননা এশিয়া মহাদেশের সান্নিধ্যে 3টা মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর উপরের দিকে হচ্ছে আর্কটিক। এর ভেতরে অনেকগুলা সাগর আছে, উপসাগর আছে, সেইগুলো আলোচনার মধ্যে চলে আসবে। সেইখানে সি রুটগুলো আলোচনার মধ্যে চলে আসবে। দক্ষিণ চায়না সাগরের 9 ড্যাশ লাইন, ফার্স্ট আইল্যান্ড চেইন, সেকেন্ড আইল্যান্ড চেইন, সিঙ্গাপুর আলোচনার মধ্যে চলে আসবে। তো 2025 সালে গিয়ে এশিয়ার ভূরাজনীতি আসলে কেমন হতে যাচ্ছে এবং এইখানে চায়নাকে দমন করার জন্য আমেরিকার কি কি পদক্ষেপ থাকতে পারে, এই ব্যাপারে আপনার মূল্যবান মতামত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন। আপনার কমেন্ট নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং একটা জ্ঞানের সিম্পোজিয়াম হবে। বেস্ট অফ লাক। আমরা খুব তড়িঘড়ি করে খাবার খেতে গিয়ে কিন্তু এমন হতে পারে যে খাবার আমাদের শ্বাসনালীতে আটকে যেতে পারে। এমনও হতে পারে যে আপনার সামনে একজনের এই ঘটনা ঘটেছে, আপনার সামনে একটা বেবির এই ঘটনা ঘটেছে। এটা কিন্তু একটা সিরিয়াস মেডিকেল ইমার্জেন্সি, এবং এরকম যদি ঘটে তাহলে 3 থেকে 6 মিনিটের মধ্যে একটা ডেঞ্জারাস কিছু ঘটে যেতে পারে। এবং এই যে খাবার শ্বাসনালী থেকে বের করে ফেলা, এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়ে কি, এটা আমাদের জানা থাকা প্রয়োজন। তো এইরকম বিভিন্ন মেডিকেল টিপস যদি আপনি পেতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে আপনি ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনি উপকৃত হবেন, যেখানে নাক কান গলার স্বাস্থ্যসেবাকে প্রায়োরিটি দিয়ে আসলে মানুষের সমস্ত স্বাস্থ্য বিষয়ক আলাপ আলোচনা হবে। আশা করছি আপনার ভালো লাগবে।